বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই তার ৩ মাস পূরণ করেছে, প্রায় ১০০ দিনের কাছাকাছি। যদিও ওই ১০০ দিন আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মূল্যায়ন করতে হবে কিনা, বা ১০০ দিন খুব গুরুত্বপূর্ণ কিনা বা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিনা, সেটা একটা আলোচনার দাবি রাখে। এই সময়টাতে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, গতি প্রকৃতি কি নির্বাচনের পথে বাংলাদেশ যাচ্ছে কিনা, বাংলাদেশের যে লক্ষ্য ৭১-এ নিশ্চিত হয়েছিল সেই লক্ষ্য থেকে বাংলাদেশ অনেকখানি বিচ্যুতির পথে কিনা, বা বাংলাদেশ যে আদর্শের উপরে ভিত্তি করে দাঁড়িয়েছে সেখান থেকে বাংলাদেশ বিচ্যুত হচ্ছে কিনা, গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন এগুলো শুধুমাত্র বাংলাদেশের কথার কথা কিনা, এবং সেই সঙ্গে আঞ্চলিক রাজনীতি এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটিতে নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে তার প্রভাব প্রতিক্রিয়া, এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস-এর প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ডক্টর মাতাউর রহমান, এবং আমার ডানে রয়েছেন অর্থনীতির বিশ্লেষক, ব্যাংকার হিসেবে সুপরিচিত এবং শিক্ষক হিসেবেও সমাদৃত মিস্টার মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর আতাউর রহমান, অনেকদিন পরে আপনার সঙ্গে কথা এই অনুষ্ঠানে। এটা আপনার কাছ থেকে শুনতে চাই, দূর থেকে দেখেছেন, কয়েকদিন ধরে ঢাকায় এসেছেন, ঢাকায় এসে আবার দেখছেন যে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটেছে। একটা সরকার, ৩ দিন কোনো সরকার ছিল না বাংলাদেশে, তারপরে দায়িত্ব গ্রহণ করেছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং এই সরকার ইতিমধ্যেই প্রায় ১০০ দিন পূরণ করবার পথে। ১০০ দিন অবশ্য যারা ৫ বছরের জন্য ক্ষমতা নেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ১০০ দিনের বিবেচনাটা একটা অন্তর্বর্তীকালীন বা ট্রানজিশনাল গভর্নমেন্টের ক্ষেত্রে করা হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। বাট কেমন মনে হচ্ছে? প্রথমে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকে এই মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো মুক্তভাবে কথা বলতে পারছি। আগেও যেভাবে বলছি সেভাবে একটা ন্যারেটিভের মধ্যেই সীমাবদ্ধ থাকতো মানুষের। তো সুতরাং এখন তো ন্যারেটিভগুলো অনেক চেঞ্জ করতে পারছে। এটা মাল্টিপল ন্যারেটিভস, একজনের ন্যারেটিভেই সীমাবদ্ধ নয়। সো আমার পার্সপেক্টিভ থেকে আমি আমার যা দেখে এবং যারা আজকে এই সরকার পরিচালনা করছে সবার তো অত্যন্ত পরিচিত মুখ, তাদের যে কার্যক্রম গত ৩ মাস দেখে যা মনে হয়। প্রথমে আপনাকে বলতে চাই যে ইটস এ থিওরিটিক্যাল বাট ইটস এ ভেরি ক্লিয়ার প্রপোজিশন যে কলাপস অফ অ্যান অথরিটেরিয়ান অর ফ্যাসিস্ট রিজিম, এর থেকে গণতন্ত্রের উত্তরণ অত্যন্ত কঠিন। এই ট্রানজিশনটা পৃথিবীর বহু দেশ অভিজ্ঞতা বলে কেউ সাকসেসফুল হয়েছে, কেউ সাকসেসফুল হতে পারেনি। সুতরাং ইটস এ ভেরি কমপ্লেক্স অ্যান্ড ডিফিকাল্ট প্রসেস। ২ নম্বর হচ্ছে যে আমরা কী ধরনের একটা রাষ্ট্রতে ছিলাম, এটাও একটা ইম্পর্টেন্ট। আমরা বিগত ১৫ বছর একটা অথরিটেরিয়ান বলেন, কর্তৃত্ববাদী নিষ্ঠুর প্রকৃতির একটা রিজিম, যেটা নির্ভর করত মেইনলি ব্যুরোক্রেসি, ইন্টারনাল সিকিউরিটি ফোর্সেস, পুলিশ, র্যাব, এবং একটা একদলীয় একটা শাসন ব্যবস্থার যে বিভিন্ন লেজুর, যেমন লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যা যা ছিল, এবং এটাকে ডিসম্যান্টল করা এই ধরনের রাষ্ট্র হঠাৎ করে অত্যন্ত কঠিন। সুতরাং এটা একটা আমি বলবো, এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা স্টার্ক রিয়েলিটি, মানে এমনভাবে প্রচণ্ডভাবে একটা বাস্তবতা মনে হচ্ছে, যেটা অন্যান্য দেশেও হয়েছে কিন্তু এত বাস্তবভাবে হয়নি, এত স্টার্কলি আসেনি। ২ নম্বর আমি যেটা বলবো যে উই হ্যাড অ্যান এন্ট্রেন্সড মিলিটারি পাওয়ার। মিলিটারিরা বাংলাদেশের এই বিগত ১৫ বছরেও অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে রাষ্ট্রীয় শাসনের মধ্যে জড়িত ছিল। তো সুতরাং এর থেকে হঠাৎ করে বের হয়ে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়া অত্যন্ত কঠিন। এই কথা বলে আমি বলি যে কি বিগত ৩ বছরে আমরা কি দেখতে, একটা হচ্ছে যাদের আত্মত্যাগ বা যাদের সাহস
কিছুটা বলবো বেপরোয়া সাহস এর জন্য আজকের এই আমাদের মুক্ত বাংলাদেশ বা এই পরিবর্তন, তাদের ইউনিটি কতটুকু আছে, বিশেষ করে স্টুডেন্টদের মধ্যে এবং স্টুডেন্ট পিপুল, যে জনতা তাদেরকে সমর্থন করেছিল, এই সমর্থনটা 3 মাসে বেড়েছে না কমেছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের দেখতে হবে। আমার কাছে প্রতীয়মান হয় আপাত দৃষ্টিতে যে কিছুটা কমেছে। তো সুতরাং এটা একটা দুর্বলতা ফর ফিউচার ডেমোক্রেটাইজেশন প্রসেস। 2 নাম্বার হচ্ছে, আমি কুইকলি বলতে চাচ্ছি যে প্রথমে যেভাবে এই সরকার শুরু করেছিলেন, যে একটা কনসেনসাস বিল্ডিং অ্যামাং দিস 3 ফোর্সেস, স্টুডেন্টস, পিপল অ্যান্ড পলিটিক্যাল পার্টিজ অর অংশীজন যাই বলেন, ইটস পার্ট অফ দ্য সিভিল সোসাইটি, এই কনসেনসাস বিল্ডিংটা ঠিকমতো হয়নি। ইট হ্যাজ বিন ভেরি মাচ লিমিটেড। এই যে এটা এবং একেবারেই মানে শোর মতো হয়েছে, কিন্তু ডিপ কনসেনসাস বিল্ডিং প্রসেস আমরা ডেভেলপ করতে পারিনি, এবং ভবিষ্যতে কীভাবে হবে আমি জানি না, বাট আমার মনে হয় এটার প্রয়োজন ছিল। 3 নাম্বার হচ্ছে যে মিলিটারির রোলটা আমরা কিভাবে একটা সিভিলিয়ান কন্ট্রোলের মধ্যে আনতে পারি, সেই প্রসেসটাও কিন্তু ঠিক হয়নি। সো দে আর নাও, as I feel, is an independent actor, and they influence the decision-making process of this interim. থ্যাংক ইউ। পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আপনার অ্যানালাইসিস আমরা নিশ্চয়ই আরও সামনের দিকে আলোচনা করবার চেষ্টা করবো। মিস্টার মামুন রশিদ, রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটো দিক থেকে একটু আপনার ব্যাখ্যাটা আমি শুনতে চাই যে এই প্রথমত এটা ট্রানজিশনাল ফেজ, অনেক সময় মনে হয় যে যারা দায়িত্ব আছেন তারা এটাকে ট্রানজিশনাল ফেজ হিসেবে বিবেচনা করছেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় প্রফেসর আতা রহমান এই জায়গায় একমত পোষণ করবেন, এবং ওনার কথা থেকে সেটা বোঝা গেছে। এবং সামগ্রিকভাবে রাজনীতির সঙ্গে অর্থনীতি জড়িত, অর্থনীতির উপরে রাজনীতি অনেকখানি নির্ভরশীল, অর্থনৈতিক পরিস্থিতির উপরে, সব মিলিয়ে আপনি চিত্রটা কি দেখেন? ধন্যবাদ। খুব ভালো লাগছে ডক্টর আতা রহমানের সাথে অনেক দিন পরে সাক্ষাৎ হয়ে, এবং বিশেষভাবে আপনার মাধ্যমে আমরা 2007 এবং 2008 সালে বিভিন্ন কারণেই বেশ কিছুটা কাছে ছিলাম। হয়তো অনেক সময় ফিলোসফিক্যালি একই স্কুল অফ থটে সাবস্ক্রাইব করার জন্য হতে পারে, কিংবা নিউ ক্লাসিক্যাল তত্ত্বে যেটা বলা হয় সাবালটার্ন কাইন্ড অফ রিলেশনশিপ, সেন্টার পেরিফেরি রিলেশনশিপ, সেই কারণে হোক। কিন্তু আমি ওই আলোকেই কিছুটা বলবো, এবং আমাদের সুযোগ হয়েছে একসাথে ন্যাশনাল ডিফেন্স কলেজে, আমি যদি ভুল না করে থাকি, পড়ানোর ওই সময়গুলোতে, এর পরেও 2-1 বছর। সো এই কারণে আমার সাথে আমি বেশ কিছুটা ফিলোসফিক্যালি কিংবা অনেকটা ছাত্র শিক্ষক সম্পর্কের মতো, শিক্ষক শিক্ষক সম্পর্কের মতো সম্পৃক্ত ছিলাম। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, আপনাকে ওয়েলকাম করছি আবার, ওয়েলকামিং টু দ্য নিউ বাংলাদেশ সোফার। আমি ওনার সাথে একমত, বাট আমি কতগুলো কথাকে একটু বেশি আরেকটু এক্সপান্ড করতে চাই। জিনিসটা আপনার মনে, আমি 2টো লেখা লিখেছিলাম এবং লেখাগুলা বেশ কিছু পপুলার হয়েছে, মানে ডেইলি স্টারের অপেডে। একটা হচ্ছে আর উই এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য জেন জি। এটা আমার এ যাবৎকালের লেখাগুলোর মধ্যে উচ্চ পর্যায়ের পপুলার ছিল লেখাটি, যে জেন জিরা যে নতুন একটা বিপ্লব করলো। তারপরের থেকে আমি যে জেন জিকে, জেনারেশন জেডকে খুব একটা বুঝতে পারতাম আগে কিংবা লক্ষ্য করতাম তা ঠিক না। এই আন্দোলনকে কেন্দ্র করে আমি একটু ডিপে যাওয়ার চেষ্টা করলাম। এই জেনারেশন কি ভাবছে, কি চিন্তা করছে। আমরা তো জানি আমাদের নিজেদের বাচ্চারা চোখের সামনে বড় হচ্ছে, ওরা আর আমরা জেনারেশন গ্যাপ বলছে, ওরা আমাদেরকে রিডান্ডেন্ট বলছে, ওরা আমাদেরকে বলছে নট এডিকুয়েটলি হুকড ইনটু দ্য রাইট ইস্যুজ অফ দ্য শিফটিং সোসাইটাল প্রায়োরিটিস। আরেকটা আমি লিখেছিলাম, এই যে আন্দোলনে, জুলাই অগাস্টের আন্দোলনে, মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সম্পৃক্ততা নিয়ে, এই ছাত্রীরা যারা ওখানে আন্দোলন করেছিল, অনেকগুলো ইউনিভার্সিটির, বিশেষভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকার কিছু প্রাইভেট ইউনিভার্সিটির। সো তাদেরকে যখন পরে ইন্টারভিউ নিতে দেখেছি, ডয়েচে বেলে, ভয়েস অফ আমেরিকা, বিভিন্ন টেলিভিশন থেকেও, CNN, তখন কিংবা ইয়েতে যে আমাদের দিস দোহা ভিত্তিক দিস আল জাজিরা। সো ওদের উপর আমি লিখেছিলাম যে ওরা কি
আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সময় আমরা দেখেছি আমাদের সাথে যারা বিশ্ববিদ্যালয় বিতর্ক করতো, টেলিভিশন বিতর্ক করতো, অত্যন্ত মেধাবী ছাত্রীরা। পরে আমি একটা লেখা লিখেছিলাম, সম্ভবত ইত্তেফাকে কিনা মনে নেই আমার, যে এই সমস্ত মেয়েরা কোথায় গেল? রোকেয়া হলের, শামসুন্নাহার হলের যারা ডিবেট করতো, যারা টেবিল টেনিসে ফার্স্ট সেকেন্ড হতো, টেনিসে ফার্স্ট সেকেন্ড হতো, হোয়ার আর দে গন? অল অফ দেম আর গন টু ইউএস অর কানাডা অর অস্ট্রেলিয়া। সো এই যে মেয়েরা যেভাবে অনেক দিন পরে দেখলাম সত্যিকার অর্থে পরিবর্তনের কাণ্ডের হিসাবে সম্পৃক্ত হচ্ছে, তো ওইটা ডক্টর আতাউর রহমানের সাথে আমি একমত। উনি যখন বলছিলেন খুব সুচারুভাবে যে এই যে আমরা যখন ইনক্লুসিভ মুভমেন্ট বলি, তো ইনক্লুসিভ মুভমেন্টের শুরুর দিকে দেখলাম মেয়েরা, এখন যে কর্মকাণ্ড দেখছি ওদেরই ভাইদের, ওই বয়সের তরুণদের, সেইটা কিন্তু কর্মকাণ্ড হচ্ছে নট নারীকে ইনক্লুশন করা, মানে অংশীদারিত্বের সুযোগ দেওয়া। এবং আমরা দেখতে পেয়েছি, আমি ইদানিংকালে দু একটা লেখায় দেখতে পেয়েছি, অনেকে লিখছেন অন্যরা, আমি তো তাদের মতো হয়তো এত আর্টিকুলেট নই, ডেইলি স্টারে লিখেছেন যে মেয়েরা কেন সরে গেল এই আন্দোলন থেকে যারা ছিল। এবং আরেকটা জিনিস আমাকে ভাবাচ্ছে, সেটা হচ্ছে যে একটা তো সংবিধান পরিবর্তন, ইসলাম, ৭১কে কিছুটা অস্বীকার করার একটু একটু স্ফুলিঙ্গের মতো এখানে ওখানে দাবি উঠছে, সেটা নিয়ে সুযোগ পেলে পরে বলবো। কিন্তু এই যে এনজিও, মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন, এদের উত্থানের ফলে গ্রামে গঞ্জে নারীদের উত্থানের সাথে মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন উত্থান সম্পৃক্ত হয়ে গেছে। আমরা নারী প্রগতির সাথে সমাজ প্রগতিকে সম্পৃক্ত করতে শিখেছি। এখানে প্রফেসর ইউনূসও কিছুটা গ্রামীণ ব্যাংকের কারণে ধন্যবাদযোগ্য, ব্র্যাক, প্রশিক্ষা, অন্য যারা আছে, আশা, এগুলো RDRS। সো তারাও কিন্তু এখন শুনতে পাচ্ছি যে গ্রামে গঞ্জে যখন আইন শৃঙ্খলার অধপতন হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি তারাও একটা চাপের মুখে আসছে। নারী এনজিও কর্মীরা, নারী মাইক্রো এন্টারপ্রেনাররা, ওইখানে আঘাতের জিনিসটা হচ্ছে কি, দে আর বিং রেফার টু ইসলামিক, সো কল ইসলামিক ভ্যালুস। তো তাইলে এই যে আমরা ইনক্লুসিভ সোসাইটি করব, স্বৈরাচারের কথা ওনারা বললেন, আমরাও, উনি যখন ছিলেন না, ওই নির্ধারিত বক্তার অনুপস্থিতির মতো আমরা ওনার কথাগুলো বলে ফেলেছি এখানে আপনার অনুষ্ঠানে এসে, মানে বিজয় গাথা গাইতে গিয়ে। সো তখন তাহলে কি আমরা আবার পিছিয়ে যাচ্ছি কিনা এটার মাধ্যমে? দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কখনো মনে করি না যে আমাদের একটা জাতি হিসাবে গড়ে তোলার ইতিহাস, এইটা বেশ কিছুটা হলেও, যে অফকোর্স ইতিহাসে তো প্রত্যেকটা ক্ষণে একটি সন্ধিক্ষণ, কিন্তু আমরা ৭১-এর আমাদের বিজয়কে, ৭১-এর যুদ্ধকে আমরা কিছুতেই ছোট করতে পারবো। এবং দ্বিতীয় হচ্ছে, আমরা যদি পিছনে ফিরে যাই, মানে বেশিরভাগ লোকেরই কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাবে ১৯৭১-এ। সো এই ব্যাপারটি নিয়ে যত কম আলোচনা হবে, যত অপ্রয়োজনীয় আলোচনা হবে, ততই আমাদের জাতি সত্তার জন্য সৌভাগ্যজনক হবে বলে আমি ব্যক্তিগতভাবে অন্তত বিশ্বাস করি। প্রফেসর আতাউর রহমান, মিস্টার মামুন রশিদ অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলো বিষয় বলেছেন, এবং খুবই আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ একটা জাতির বা একটা রাষ্ট্রের আসলে পথ চলবার পথে বা তার ডিরেকশনটা কোথাও হচ্ছে সেটা বোঝার জন্য। বাট আপনি নিজেও বলছেন যে গণতন্ত্রে উত্তরণটা কঠিন, এই ট্রানজিশনাল ফেজের মধ্য দিয়ে অনেক দেশে, সেটা পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আপনি বলবার চেষ্টা করছেন। বর্তমান বাস্তবে এটা বাংলাদেশে যেন আপনি কী দেখেন? মিস্টার মামুন রশিদ যেগুলো উল্লেখ করছেন, যেটা আমি তো ওনার কাছে যাবার আগে বলছিলাম যে অনেকে যারা দায়িত্বে আছেন তারা এটাকে ট্রানজিশনাল ফেজই মনে করতে চাইছেন না, তাদের অ্যাটিটিউডে অ্যাপ্রোচে মনে হচ্ছে ডোমেস্টিক পলিটিক্স, ইকোনমি, সেটা রিজিওনাল পলিটিক্স অর গ্লোবাল পলিটিক্স। না, আপনি সুন্দরভাবে জিনিসটা বলছেন। আমার এ ব্যাপারে অবজারভেশন হচ্ছে যে প্রথমেতে দেখেন, এই যে মুভমেন্টটা এবং এর কালমিনেশন, যে গণ অভ্যুত্থান হলো, এর চালিকা শক্তি কী ছিল ওটা আমাকে দেখতে হবে। কেন মানুষ এত ফিউরিয়াস হলো? আমরা তো অর্থনৈতিকভাবে খুব একটা খারাপ ছিলাম না, মানুষ তো খেতে পারতো, কিন্তু
মানুষ তার সব কিছু ভিতরে ঢুকে নেই, যে ব্যাংক থেকে টাকা চলে গেল, পাচার হলো, এগুলো তো লক্ষ্য করে নেই। কিন্তু কোনো মতে শেষ দিকে শেখ হাসিনা হয়তো এমনিই পড়ে যেত, আমার কাছে মনে হয়েছে, কারণ ইকোনমিক কলাপসের পথেই যাচ্ছিলেন। কিন্তু সেটা বড় কথা না। এই ছাত্র জনতায় সবচেয়ে বেশি সংক্ষুব্ধ হয়েছে বিকজ অফ দ্য রাইটস। এই রাইটসটা কিন্তু সাংঘাতিক। মানুষের মন যখন একবার ভাবে দিস ইজ মাই রাইটস, হি ইজ নট গিভিং, শি ইজ নট গিভিং, or this government is not recognizing, that's a tremendous power, you see. তো সুতরাং এটা একটা, যে whether rights are ensured today, that's important. আমি যেটা দেখি, প্রফেসর ইউনূস যে সন্ধিক্ষণে আসছেন উনি উইথ দ্য সাপোর্ট অফ দ্য জেন জি, যেটা বলছেন যে যারা এই মুভমেন্টটা করেছেন, এটা আমাদের জন্য খুব সৌভাগ্যের বিষয়। আই শাডার টু থিঙ্ক, আমি এখনও ভয় পাই চিন্তা করতে, যদি উনি না থাকতেন। কারণ হি ইজ এ ন্যাশনাল অ্যাসেট, এবং ইন্টারন্যাশনালি তার যে রিকগনিশন, ওদের আমরা বুঝি বা না বুঝি অনেক হাই। সুতরাং এদেশে সাধারণ মানুষ হয়তো বোঝে নেই সব কিছুই, কিন্তু এই ইন্টারন্যাশনাল ইমেজ সেভড ফ্রম দ্য ইন্টারভেনশন অফ দ্য ফরেন পাওয়ার্স। সো বিদেশি কোনো শক্তি তা এটার মধ্যে আর হাত দিতে পারেনি, নাদার ইন্ডিয়া নট চায়না। তারা কিন্তু ইন্ডিয়া থেমে গেছে, জানে যে এখানে এখন হাত দেওয়া যাবে না, সময় দিতে হবে। আর চায়না ভাবছে যে লেটস সি হাউ দিস আনফোল্ড, কীভাবে ভবিষ্যতে হয়। আই হার্ড জয়শঙ্কর, উনি বলছেন যে 3 মাস সময় দিলাম, দেখি, তারপরে আমাদের তো প্ল্যান আছে। দ্যাট was very significant as a diplomat. We do in our way, because he believes in diplomacy, and diplomacy does not mean only physical intervention, but also there are many ways. The media is one, the cyber war is another. So there are different ways to intervene in a country. So I think first holo je Professor Yunus's model ta ki, uni je model ta bolen, যে কনসেনসাস বিল্ডিং, সবার সঙ্গে কথা বলা, ইটস অ্যান এক্সেলেন্ট মডেল। বাট ইজ ইট রিয়েলাইজেবল ইন এ সোসাইটি যেখানে এত ইনইকুয়ালিটি, যেখানে সবাই তো কথা বলতে পারে না? যেটা ডক্টর মামুন বললেন যে মহিলারা কোথায়, তাদের তো আমি রোল দেখেছি, মেয়েরা এত সুন্দর কথা বলতে পারে, সাহস দেখিয়েছে মেয়েরা। এবং আমেরিকায় আমি ওখান থেকে দেখতেছি, সবাই বলছে দেখছো ওই মেয়েটা কি, একটা ছোট মেয়ে কিভাবে একা দাঁড়িয়েছে, কিভাবে তাকে কথা বলছে, কিভাবে চ্যালেঞ্জ করছে একটা সামরিক বা বেসামরিক একটা সিকিউরিটি ফোর্সকে। এটা তো অবাক লাগে আমার কাছে যে কীভাবে পারলো। সুতরাং তাদের যে অন্তর্নিহিত শক্তি অ্যান্ড দ্য অ্যাসারশন অফ রাইটস, এটা কিন্তু বিরাট একটা বাংলাদেশের আমি মনে করি অ্যাসেট। বাট এই অ্যাসেটটাকে, যেটা মামুন সাহেব বলছেন সুন্দর, যে আমরা ফিউচারে কাজে লাগাইতে পারবো কিনা, ধরে রাখতে পারবো কিনা, এটা ডিফিকাল্ট। বিকজ হিস্টোরিক্যালি উই আর এ ভেরি কনফ্লিক্ট সোসাইটি। প্লাস এই বড় কনফ্লিক্টের পরে উই হ্যাভ বিকাম এ পোস্ট কনফ্লিক্ট সোসাইটি, এটা কিন্তু বুঝতে হবে। আমি মিডল ইস্টের অনেক দেশগুলো বিশেষ করে স্টাডি করেছি, এবং আই ওয়াজ এ কনসালটেন্ট অলসো, যে কনফ্লিক্ট রেজলিউশনগুলো কীভাবে হবে না পোস্ট কনফ্লিক্ট সোসাইটি। কনফ্লিক্টের মধ্যে তো আমি জানি না, আফগানিস্তানেও গেছি, জর্ডানেও গেছি, প্যালেস্টাইনিয়ানও দেখছি, একই। কারণ এদেরকে দেখেন ধ্বংস হয়ে গেল প্যালেস্টাইন ইনফ্যাক্ট, বাট দে ডিড নট সারেন্ডার। হামাস ওয়াজ রং, কিন্তু সাধারণ পিপুলের কাছে আপনি জিজ্ঞেস করেন, বাট আওয়ার রাইটস আর নট দেয়ার। তারা তো ভাবতে পারতো ঠিক আছে ইসরায়েল যেভাবে দেয় সেভাবেই আমরা আসি, করে নেই তো, এত মৃত্যু এত কিছু। আমেরিকা ডিড নট রিয়েলাইজ। সো দিস ইজ এ ভেরি ক্রুয়েল ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালি। সো আমাদেরও কেউ রিয়েলাইজ করবে না। উই হ্যাভ টু, আমাদেরকে এই যে স্পিরিটটা আপনি যেটা বলছেন, এই যে ইনক্লুশনটা, এটা আমাদের গভর্নিং প্রসেসে আনতে হবে। এইটা কতটুকু সেটা আমি হয়তো পরবর্তীকালে বলব। আমি মামুন রশিদ, এই যে প্রফেসর আতাউর রহমান যেটা বলছিলেন যে অর্থনীতি এমনি সরকারটা পড়ে যেত, হয়তো তিনি মনে করছেন অর্থনীতিটা কলাপস করবার এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। আজকে আপনি কি মনে করছেন যে সেটাকে আসলে রিবিল্ড করা, রিকনস্ট্রাক্ট করা, বা যেভাবে আমরা বলি না কেন, সেই লক্ষণটা কি স্পষ্ট, বা সেটা কি হচ্ছে আসলে? এটা অত্যন্ত একটা ভালো কথা আপনি বলেছেন।
যে সেই ক্ষেত্রে আপনি যদি অন্যান্য দেশের ইতিহাস দেখেন, সেই ওখানে আমার কিছুটা হলো অন্তর্জ্বালা যে ওনারা ক্যানভাসটাকে এত বড় করা উচিত হয়নি, যেটা আমি ওনার অত্যন্ত স্নেহধন্য, এই জন্য আমি ওনাকেও বলতে পেরেছি, অধ্যাপক নোবেল লরেট অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিজে বলতে পেরেছি যে এত সংস্কার বোধহয় উচিত না। কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে, আগেও বলেছি আপনাকে, যে উই শুড ফোকাস মোর অন নেশন বিল্ডিং অর নেশন রিবিল্ডিং। ইট ইজ এ ফ্র্যাগমেন্টেড নেশন। আমরা মানে বিরোধী কোনো বক্তব্যকে আমরা আমলে নিব না, বিরোধী দল কোনো রাখবই না। উনি যেটা শুরুতে বলেছিলেন, এটা সবাইকে নিয়ে, ডিফেন্স, পুলিশ, ডিপ্লোমেসি, এমনকি বাংলা ভাষাভাষী ভারতীয়দেরকে, ভারতীয় ডিপ্লোমেটদেরকে নিয়ে একটা ন্যারেটিভ বিল্ড আপ করেছিলেন ওনারা, যে জামাত শিবির পাকিস্তানি সন্ত্রাসবাদী, বিএনপি জামাত, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি ওয়েল সোল্ড ন্যারেটিভ। আপনি যদি মার্কেটিংয়ের ভাষায় দেখেন, আই ওয়াজ এ ডিরেক্ট স্টুডেন্ট অফ ফিলিপ কোটলার, দ্য মার্কেটিং গুরু ইন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। আমি আপনাকে বলতে পারি যে ইট ওয়াজ ভেরি ওয়েল প্যাকেজড ন্যারেটিভ অ্যান্ড ওয়েল সোল্ড ন্যারেটিভ। আপনি পছন্দ করেন আর না করেন, যেই কারণে আমাদেরকে এই আপরাইজিংটার জন্য এতদিন অপেক্ষা করতে হয়েছে, এতগুলা জীবন ঝরে গেছে। মানে আপনি তো জানেন, আজকে হয়তো আলোচনা হয় না বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতিতে, 16 না 17 বছর, 2 বছর ইনক্লুডেড, ধরেন আমাদের আজকের যে প্রধান রাজনৈতিক দল বিএনপি, তারা হয়তো গাড়ির মানে এক্সিলেটারটা হতে পারে নাই, এক্সিলেটারটা অবশ্যই সেই ছাত্র জনতা যারা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত, কিন্তু তারা তো অফকোর্স একটা, যতই আমরা দুষ্টামি করে ইউনিভার্সিটি থাকাকালীন সময়ে আমরা mid-80s পাস করেছি ইউনিভার্সিটি থেকে, ইউ উড বি নোয়িং যে আমরা বিএনপিকে বলতাম বিজনেস নট পলিটিক্স, দুষ্টামি করে। কিন্তু সেই বিজনেস নট পলিটিক্স দলটা যে বিরাট পরিমাণ কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়ে এককভাবে থাকতে পেরেছে 16 বছর, এবং তারা কত লক্ষ লোক, যে আজকে আপনাকে বলি কত লক্ষ লোক জেল খেটেছে। আমি জেলখানায় গিয়েছিলাম মিশা মাহমুদুর রহমানকে দেখতে, উনি যেহেতু আমি ওনার বেশ স্নেহধন্য তৎকালে, বিকজ অফ মাই বিজনেস স্টাডিজ অ্যান্ড MBA অ্যাসোসিয়েশন। উনি আমাকে দেখিয়েছিলেন যে কি পরিমাণ ইয়াং ছেলেরা পায়ে গুলি খেয়েছে পুলিশের গ্রামে, মানে আমার সম্মুখ, আমার স্বচক্ষে দেখা কাশিমপুর জেলে। সো এই অবস্থা থেকে টিকে থাকা, সো তাদের চিন্তা চেতনা, তাদের কথাবার্তা, এই যে জিনিসগুলোকে তো আমাদেরকে সকলের অবদানকে নিতে হবে। একটা প্ল্যাটফর্ম গড়ে তোলার ব্যাপার, যেটা হয়তো ওনারা হয়তো অটো গিয়ারে ছিলেন, ওনারা তো একসাথে মিটিংও করতে পারেন নাই, ওনাদের তো স্যাটেলাইট ফোন ছিল না। এখন শোনা যাচ্ছে যে যারা জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছিল তাদেরকে স্যাটেলাইট ফোন দেওয়া হয়েছিল, তাদেরকে অ্যানালগ ফোন দেওয়া হয়েছিল। সামহাউ দে হ্যাভ সোর্সড ইট, আই ডোন্ট নো হু হ্যাজ গিভেন ইট, বাট যেটা নাকি NTMCর কাভারেজ উপেক্ষা করে চলতে পেরেছিল তারা নিজেদের মধ্যে। তো সেই অটো গিয়ারের লোকগুলাকে তো আপনার মনে রাখতে হবে না, জাস্ট বিকজ দে বিলং টু ওয়ান পার্টি BNP, ডু ইউ এক্সক্লুড দ্যাম ফ্রম ইউর ন্যাশনাল রিবিল্ডিং প্রসেস? নো। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সমস্ত ট্রানজিশন সরকারকে নেলসন ম্যান্ডেলার মতো অনেকটা, প্রফেসর ইউনূস ইজ অলসো এ ফাদার ফিগার, অলসো এ লার্জার দেন লাইফ ফিগার, উনি সুন্দরভাবে বলেছেন আর্টিকুলেটেড ওয়েতে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি কিছুটা হলেও প্রধান ফোকাস হওয়া উচিত নেশন রিবিল্ডিং, ইনক্লুসিভ গ্রোথ, সবাইকে সম্পৃক্ত করা যতটুকু পারা যায়, যেটা উনি নিজেও বলেছিলেন ইয়ের সাথে, ডয়েচে ওয়েলের সাথে এই প্রথম ইন্টারভিউতে। এবং থার্ড হচ্ছে আমরা টু মাচ সময় নষ্ট করে ফেলছি, অর্থ পাচার, কি হবে, কি করছি। আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। নাইজেরিয়া কী পেরেছে, নাইজেরিয়া 20-25 বছর চেষ্টা করে সবচেয়ে সাকসেসফুল নাইজেরিয়া ওইদিকে, আর এদিকে 1 MDB ধরলে মালয়েশিয়া, মানে একটা ক্লায়েন্ট। নাইজেরিয়াতে $400 মিলিয়ন, 1 MDBতে $1 বিলিয়ন। আমরা একটা টাকা আদায় করতে পেরেছিলাম মাত্র 22 কোটি। সেটার জন্য প্রথমে আমাদের এইখানে কোর্টে জয়লাভ করতে হয়েছে, সিঙ্গাপুরের কোর্টে গিয়ে জয়লাভ করতে হয়েছে, তারপরে UN-এর সাপোর্ট নিয়ে বলতে হয়েছে যে এটা জনগণের
পাচার করা টাকা, জনগণের টাকা চুরি করে উনি বাইরে টাকাটা পাঠিয়েছেন। এই প্রসেসটা, আমি এটার বিরুদ্ধে না, অফকোর্স জনগণের টাকা। এবং হোয়াট এ কোইন্সিডেন্স স্যার, আপনাকে বলি, পাকিস্তানও কিন্তু ইমরান খান যখন বক্তৃতা দিতেন নওয়াজ শরীফের বিরুদ্ধে কিংবা আসিফ আলী জারদারের বিরুদ্ধে, যেটা উনি খাওয়াতে পারেন নাই, আর্মি বিকজ অফ আর্মি, এটা সুযোগ থাকলে পরে আলোচনা করব, যে দে বিং সো মাইটি ISI অ্যান্ড আদার্স। সো বাট $17 বিলিয়ন ওখান থেকে পাচারের অভিযোগ উঠেছে। কিন্তু সব জায়গায় যেটা বলা হয়, লেট দ্য লিগাল প্রফেশনাল টেক কেয়ার অফ দ্যাট, let the anti-corruption commission be strengthened, let them take care of that. But গভর্নমেন্টের ফোকাস হওয়া উচিত ভোটার লিস্ট আপডেট করা, একটা ইনক্লুসিভ নির্বাচন করা। আমরা তো বলেছি আমাদের 20 থেকে 34 বছর পর্যন্ত বয়সী বাচ্চারা, গেল 15 বছর তরুণরা কোনো ভোটই দিতে পারে নাই। এটা তো বিরাট ব্যাপার। গণতন্ত্রের একটা বিরাট পূর্ব শর্ত হচ্ছে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন। উনি যে প্রথমে শুরুতেই বললেন যে গণতন্ত্রের উত্তরণ, তো গণতন্ত্রের উত্তরণকে যদি আপনি প্রধান বিষয় ধরেন, তাহলে আমাদের একদিকে যেমন রেশন রিবিল্ডিংয়ে মনোযোগ দিতে হবে, দিতে হচ্ছে একটা নির্বাচন কিভাবে কত তাড়াতাড়ি সম্পন্ন করা যায়। আর তৃতীয় প্রায়োরিটি হতে পারে অফকোর্স এত বেশি জনগণের টাকা, এমনি আমাদের উনি বলেছেন ইনকাম ইনইকুয়ালিটি, সোশ্যাল ইনইকুয়ালিটি, educational inequality, digital inequality. Who is being given access to digital inequality? 69,000 কোটি টাকা ব্যয় করা হয়েছে ডিজিটাল বাংলাদেশের নামে বাজেট থেকে, বাজেটারি অ্যালোকেশন টুয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ, A2I প্রজেক্ট, বিভিন্ন এখন পত্রিকায় বেরিয়ে আসছে। হু ওয়াজ বেনিফিটেড আউট অফ দিস ডিজিটাল? হ্যাজ দ্য ডিজিটাল ডিভাইড বিং ন্যারোড? নো। সো এই আসপেক্টে ওগুলোর উপরে ফোকাস করার জন্য আপনি ইনস্টিটিউশন বিল্ড আপ করবেন। আপনি ওয়ার্ল্ড ব্যাংকে নেবেন, আপনি UNDP-কে নেবেন, বাংলাদেশ ব্যাংক টাস্কফোর্স করেছে হুইচ ইজ গুড, BSEC টাস্কফোর্স করেছে হুইচ ইজ গুড। লেট দ্য টাস্কফোর্স রান অন দেয়ার ওন। আপনি সরকারের মনোযোগটা প্রধানত রাখবেন রেশন রিবিল্ডিং, সেখানে ইকোনমির ব্যাপার আছে, পলিটিক্যাল রিবিল্ডিংয়ের ব্যাপার আছে, ইনস্টিটিউশনগুলা, নজরদারি ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করা, জাস্টিস ডিপার্টমেন্টকে শক্তিশালী করা, যেখানে UN-এর আইডেন্টিফাইড ইন্টারেস্ট আছে। UN বারবার এটার উপরে ফোকাস করছে যে তোমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে আমরা স্ট্রেংথেন করতে চাই। USAID বারবার ফোকাস করছে। USAID আমাদের অ্যান্টি মানি লন্ডারিং প্রসেসকে শক্তিশালী করার জন্য তারা প্রচুর লোক এনেছিল এখানে US এমবেসিতে, তো 10 বছর যাবতই কাজ করেছে তারা। সো আমাদের BFIU-কে শক্তিশালী করা, বাংলাদেশ ব্যাংকের যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুদককে শক্তিশালী করা, লেট দেম ইনভেস্টিগেট টু দ্য এথ লেভেল টুয়ার্ডস এনি ফিনান্সিয়াল ক্রাইম। বাট এইটা একটা সরকারের যে গণতন্ত্রে ট্রানজিশন করবে, ভোটাধিকারকে ফিরিয়ে দিবে, সেই সরকারের প্রধান লক্ষ্য হতে পারে না। ধন্যবাদ প্রফেসর রহমান, আপনি এই বিষয়ে বলতে পারেন। এবং একই সঙ্গে যেটা আপনি কিছুটা ভারতের প্রসঙ্গটা টানলেন, এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে গত 2-3 বছর বেশ আলোচনার মধ্যে ছিল, এবং যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ক্ষমতার একটা বড় পরিবর্তন ঘটেছে নির্বাচনের মধ্য দিয়ে। সো আপনি কি দেখেন যুক্তরাষ্ট্র এবং মাঝখানে ভারত এবং বাংলাদেশ, এই সম্পর্কটাও আগামী দিনে এবং সারা বিশ্ব জুড়ে যদি গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচনের প্রসঙ্গটা বলি, সেটাও আসলে তার গতি প্রকৃতিটা কি হতে পারে বলে মনে হয়? থ্যাংক ইউ। প্রথম কথা হলো যে আমরা যদি এই বর্তমান বিষয়ে, রোল অফ ফরেন পাওয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ জিওপলিটিক্স ইজ এ টিরেনি। আমরা বলি এটা একটা অত্যাচার, এবং আমাদের অত্যাচার তো আমাদের সঙ্গেই। সুতরাং আপনাকে বুঝতে হবে, ওই দিন ট্রাম্প জাস্ট বিফোর ইলেকশন হি সেড দ্যাট উই নো ইন্ডিয়া ইজ এ ফ্রেন্ড, but he's a very ruthless friend. It's a trade abuser. Look at that. কারণ ও আমাদের বেনিফিট বেশি নিয়ে নিচ্ছে। সো ইন্ডিয়া ইজ এ কান্ট্রি যে আপনাকে সহজে কোনো বেনিফিট দেবে না। They will take more and we'll get less. But does it mean we'll not deal with them? Yes, we'll deal with them. But we have to be prepared that how to cut 50-50. You see. But we have to deal with it. কারণ এটা আমাদেরকে ম্যানেজ করতে হবে। সো একটা স্ট্রাকচার অফ কোঅপারেশন অফ ইন্ডো বাংলা নতুনভাবে আমি মনে করি এই সরকারের প্রেজেন্ট করা উচিত। যে আমরা, কারণ অনেক কিছু, যেমন আদানির এই যে ডিলটা, এটা রাখবো কি রাখবো না, এতদিন তো লাগার কথা না। ইট শুড বি কাট অফ বিকজ ইট ইজ এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। জনগণের
বাইরে। হ্যাঁ, আমাদের প্রবলেম হবে, জনগণকে বুঝাইতে হবে যে লুক, পাওয়ার সেক্টরে প্রবলেম হবে, বাট উই ওয়ান্ট ফিউচার অ্যাসেট টু বিল্ড আপ ফর দিস নেশন। সুতরাং এই জিনিসগুলো, কথাগুলো ক্লিয়ার কাট ফ্রম দ্য হেড অফ দ্য গভর্নমেন্টের কাছে আসতে হবে যে আমরা স্যাক্রিফাইস চাচ্ছি। 2 নাম্বার হচ্ছে, দেখেন আরেকটা, আমাদের যে স্ট্রেংথ, যেটা আপনি যেটা বলেন ট্রাম্প সাহেব আসলে, Trump will bring a disorder in the society. Not only society, economy, world order. পুরা ওয়ার্ল্ড অর্ডার তো তছনছ হয়ে যাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যেমন আমি আপনাকে বলি, আমি অনেক দিন তো আমরা ইস্ট এশিয়া প্যাসিফিক, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি। কি হয়েছে? এ তো বলবে কিছুই হয়নি, ফরগেট দিস, আই উইল ডিল উইথ দেম, হ্যাঁ, ওয়ান বাই ওয়ান। সে চায়নার সঙ্গে একভাবে ডিল করবে, ইন্ডিয়ার সঙ্গে আরেকভাবে ডিল করবে, বাংলাদেশ বলবে যে ওটা কোথায়, আচ্ছা ওটাও দেখি, কার সঙ্গে ফিট করে সেটা দেখবে। তো সুতরাং এই যে সিস্টেম একটা আসছে, এবং প্রফেসর ইউনুস ওয়াজ লাকি টু গেট বাইডেন। হি ইজ এ নিষ্ঠুর প্রকৃতির লোক, বিকজ কিন্তু তারপরেও গণতন্ত্রের প্রতি তার একটা ভালোবাসা ছিল। সো গণতন্ত্র, মানবাধিকার, সে প্রশ্নে মানবাধিকার বাদই দিলাম, বাট গণতন্ত্রের প্রশ্নে সে বাংলাদেশের পক্ষে ছিল, সাধারণ মানুষের যে রাইটস ওর অ্যাসেশন পক্ষে ছিল। কিন্তু এ তো তা করবে না। সুতরাং আমাদের জন্য আরও কঠিন দিন আসছে। সুতরাং চায়না, হি উইল মেক চায়না দ্য ফার্স্ট এনিমি, বিকজ সে জানে যে হি ইজ দ্য অনলি স্ট্র্যাটেজিক থ্রেট, চায়না। তো সুতরাং আমাদের এটি কীভাবে আমরা চায়নার সঙ্গে অ্যাডজাস্ট করব, ক্যান, বাট উই নিড চায়না টু। আমরা তো কোনোটাকেই ছেড়ে দিতে পারছি না। উই নিড ইন্ডিয়া অ্যাজ ওয়েল অন মিউচুয়াল টার্ম, বাট উই নিড চায়না ফর টু অফসেট আওয়ার উইকনেসেস। এটা দরকার আছে, বোথ জিওগ্রাফিক্যাল উইকনেসেস অ্যাজ ওয়েল এজ ইকোনমিক উইকনেসেস, চায়নাও আমাদের দরকার। তো এটা একটা দিক আমি বলবো। 2 নাম্বার হচ্ছে, দেখেন আমি যেটা সবসময় বলি, বাংলাদেশে ইউনিটি কিভাবে হবে, একটা ভালো ডেমোক্রেটিক প্রসেস কিন্তু ইউনিফাই এ নেশন, কারণ ওই লেজিটিমেসিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রফেসর ইউনুস হ্যাজ লেজিটিমেসি নাও, বাট তার পারফরমেন্স যদি ভালো না হয়, গিভ মি অ্যানাদার 3 months, ইফ হি ক্যানট ডেলিভার, পিপল সে we are not better off than what we are today, we were better off earlier. So এই জিনিসটা যাতে না আসে, কারণ আমরা তো এই সাধারণ ছেলে মেয়ে তো জীবন দেয় নাই জাস্ট ফর রুটি হালুয়া খাওয়ার জন্যে, বা কেউ শাসন করবে সেগুলো দেখার জন্যে। তারা তো চায় ট্যানজিবল বেনিফিটস। যেমন শিক্ষাক্ষেত্রে এরা এত মানে ক্ল্যারিক্যাল কথাবার্তা, আই ডোন্ট লাইক, ডু ইট হোয়াট ইজ নিডেড। পোলাপান চাচ্ছে, শেখ হাসিনা কী করছে, কথায় কথায় বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে, ওটা একটা কলেজের উপযুক্ত হওয়ার মতো না। আমি তো নিজে ভিজিট করেছি, কিন্তু কে পড়ায়? সো উই নিড এ কোর অফ টিচার্স টু ডেভেলপ গুড ইউনিভার্সিটি। বন্ধ করে দেন অন্যগুলো, বাট অ্যাকোমোডেট দেম ইন এ গুড ইউনিভার্সিটি, গুড ট্রেনিং, যেটা বিজনেস কমিউনিটির জন্য দরকার, ট্রেইনড ম্যান পাওয়ার। খালি একটা অন্ধের মতো ফলো করে একটা সাধারণ, আপনিও একদিন বলেছিলেন যে এই যে ডিগ্রিধারী, আমাদের তো কোনো মূল্য নেই। এই যে আমি তো আমেরিকায় গেলাম, আমেরিকায় ভাবলাম যে কিছু করে খাই, এখানে তো কিছু করতে পারলাম না। তো দেখি যে যেখানেই যাই, যে জিনিসগুলো শিখেছি পলিটিক্স, ওটা তো কাজে লাগতেছে না। টেকনোলজি ইউসি, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ ইউসি, এত জব পাচ্ছি আমার দেখে, কিন্তু এআই তো আমি জানি না। সুতরাং এগুলো তো শিখতে হবে নিউ জেনারেশন, অ্যান্ড উই হ্যাভ দ্যাট। এবং somebody was telling me by 26, 27, our age dividend of the younger generation চলে যাচ্ছে। তো সুতরাং we have to fully utilize. So another 2 years, democracy is a project for Bangladesh. আমি তো বহুদিন বলছি যে we had a history of hybrid regimes all along. কখনো অথরিটেরিয়ান, কখনো ডেমোক্রেটিক, কখনো মিলিটারি, এর মিশ্রণে এমন একটা স্টেট স্ট্রাকচার গড়ে উঠছে, এটার থেকে সহজে মুক্তি পাওয়া যাবে না। দেখেন প্রফেসর ইউনুস তো আমি মনে করছিলাম অনেক মনুমেন্টাল চেঞ্জেস করবে ইন দ্য গভর্নেন্স প্রসেস। হি কুড নট, হি ডিড নট, বিকজ সেই ব্যুরোক্রেসি দিয়ে উনি কাজ করতে চাচ্ছে।
খালি কয়েকজন বদলা বদলি করে মানুষজন যেহেতু প্রেশার দিচ্ছে, 1। 2 নাম্বার হচ্ছে সব কটাই ইনস্টিটিউশন আর ইনস্ট্রুমেন্টস অফ অপারেশন যেরকম আছে ওরকমই আছে। সুতরাং আপনি এইগুলোকে সাজাতে হবে। সো নিউ গভর্নেন্স স্ট্রাকচার গড়ে তুলতে হবে, সেখানে পিপুলের ভয়েস থাকতে হবে, সেখানে অল স্টুডেন্টদের ভয়েস থাকতে হবে। সেটা কি প্রসেসে আনবেন সেটা তো আগামী দিন উনি বলে দেবেন, ওটাকে উদ্ভাবন করতে হবে। সুতরাং আমি যেটা মনে করি আগামী দিনের চ্যালেঞ্জ, দেখেন এই নিউ জেনারেশন পার্টিকুলারলি ট্রাম্প এরা কি 3টে জিনিস ভালো দরকার হবে টু কোপ উইথ ইট। একটা হচ্ছে ইনোভেশন, কারণ সে কার মতো লোক নিছে, টেসলার মালিক এলন মাস্ক তার বন্ধু, বিগ ডেভেলপার তার বন্ধু, বিগ বিজনেস তার বন্ধু, এবং অবাক কাণ্ড যে বিগ ডেভেলপার হ্যাজ বিকাম দ্য মিডল ইস্ট এনভয়। তো সুতরাং আমাদেরকে যে বিজনেস কমিউনিটিকে নেগলেক্ট করা যাবে না। তারা যে অন্যায় করেছে তাদেরকে ফিরে আনতে হবে, কিন্তু তাদেরকে তাদের সঠিক জায়গায়, তারা তো অনেক কিছু করেওছে, সুতরাং এটাকে মূল্যায়ন করে ভালো বিজনেস কমিউনিটিকে জায়গা দিতে হবে। আমি সিঙ্গাপুরে তো বহুদিন গভর্নিং প্রসেস অবজার্ভ করেছি, এর মধ্যে লেখালেখি করছি, তখন আমি দেখছি যে তারা একটা অলওয়েজ বিজনেস ফ্রেন্ডলি রিজিম গড়ে তুলছে। আই এম সো হ্যাপি দ্যাট ইউ আর এনগেজিং উইথ দ্য বিজনেস পিপুল টু নো। আজকেও দেখলাম যে আপনি এত সুন্দর সুন্দর ইয়াঙ্গার জেনারেশন অফ বিজনেসম্যান, শরীফ জহির একজন, আরেকজন দেখলাম রাসেল, এত সুন্দর ওনারা বললেন, আমি মুগ্ধ হয়ে শুনলাম। দ্যাটস আওয়ার টক্স। 10 years ago I thought, but it didn't happen. So now it has to happen, তাহলে যদি বাংলাদেশ সাকসেসফুল হতে হয়। মিস্টার মামুন রশিদ। আমি সম্পূর্ণ একমত। আমি অনেকটা আমি মনেই করছি না যে আমার আর কিছু বলার আছে। শুধু আমি দুটো কথা বলতে চাই। আমাদের ইউনিভার্সিটিতে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন টিচার বলেছিলেন, ইউ ক্যানট কমান্ড হু উড বি ইউর প্যারেন্টস অ্যান্ড পসিবলি ইউ অলসো ক্যানট কমান্ড হু উড বি ইউর নেইবার। সো আমাদেরকে এই কথাটা এত বছর পরে, ওনার কথা শোনার পরে আমি ভাবছিলাম নিজে নিজে যে আমি কি বলবো। সো আমরা আমাদের নেইবার, প্রতিবেশী এবং যেমন চেঞ্জ করতে পারি না সম্ভবত, তেমনটি আমরা আমাদের প্যারেন্টসকেও, পিতা মাতাকেও চেঞ্জ করতে পারি না। অনেক সময় বাবারা বলে না যে আল্লাহ আমার কোলে দিয়ে দিয়েছে তোমাকে, বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় আম্মু কোথায় পেলে আমাকে। এখনও কিন্তু বাচ্চারা জিজ্ঞেস করে, যেমন আমার ছেলে যখন আমাদের দুজনকে দেখে, ওকে দেখে না যে আমি কোথায় ছিলাম। সো এইটার মতো আর কি, প্যারেন্টসকে যেমন আপনি চেঞ্জ করতে পারেন না, তেমনটি আল্লাহ প্রদত্ত আর কি প্যারেন্টস, তেমনটি নেইবারকেও চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে দ্বিতীয় একটি কথা বলতে চাই, আমি অনেক বছর আগে যখন আমি ভারতে পোস্টেড ছিলাম, আমি সৌভাগ্যবান ছিলাম, তখন মাইকেল পোর্টার, আপনি হয়তো নামটার সাথে পরিচিত থাকবেন, ওনার একটা বিখ্যাত বই হচ্ছে কম্পিটিটিভনেস অফ নেশনস। এটা পলিটিক্যাল সায়েন্সও পড়ানো হয়, ইকোনমিক্সও পড়ানো হয়, মার্কেটিংও পড়ানো হয়। তো মাইকেল পোর্টারকে কর্পোরেট ইন্ডিয়া, আসলে কর্পোরেট ইন্ডিয়া বলবো না, অল দ্য ইন্ডিয়া অরিজিন corporate leaders in US, they wanted Michael Porter to do a review of the India's competitiveness to the rest of the world or in the world. So Michael Porter তখন 80-র দশকে তখন ভারতের মুম্বাই এসেছিলেন। সো আমি তো বাংলাদেশের একজন অলমোস্ট ট্রেনি অফিসারের মতো, আমি ট্রেজারিতে কাজ করছিলাম একটা অস্ট্রেলিয়ান ব্যাংকের। সো আমি অনেকটা রবাহুতের মতো কীভাবে জানি চান্স পেয়ে গেলাম, বিকজ মাই বস ইউজ টু বি অ্যান IIM। IIM তো ইন্ডিয়াতে একটা বিরাট ব্যাপার। IIMরাই পরে অনেকে মিলে কর্পোরেট আমেরিকার IIM গ্র্যাজুয়েটরা, IIM এক্সিকিউটিভরা, তারা মিলে করেছিল ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস, যেটা এখন অত্যন্ত সম্মানিত একটা বিজনেস স্কুল ভারতে। সো রজত গুপ্তা, যিনি ম্যাকেনজিরও প্রধান ছিলেন, পরে জেলও খেটেছেন বিভিন্ন পঞ্জি স্কিম না কেসের জন্য, তো ওনাদের সৌজন্যে মাইকেল পোর্টার ভারতে যখন এসেছিলেন তখন উনি বক্তৃতা দিয়েছেন। তো আমার সুযোগ হয়েছিল আধা মিনিটের মতো একটু কথা বলার, যে হাউ ডু ইউ সি বাংলাদেশের, হোয়াট বাংলাদেশ শুড বি ডুইং অ্যাজ এ নেক্সট ডোর নেইবার অ্যান্ড এ ইমার্জিং কাইন্ড অফ ইকোনমি অফ ইন সাউথ এশিয়া। উনি আমাকে একটা কথা বলেছিলেন, আমি যদি ভুল না করে থাকি, আজকে প্রায় 30-35 বছর হয়ে গেছে,
সো সেই ক্ষেত্রে উনি বলেছিলেন বাংলাদেশ শুড ফাইন্ড সাম কাইন্ড অফ কমননেস ইন ট্রপিক্যাল হেলথ রিসার্চ অ্যান্ড ট্রপিক্যাল এগ্রিকালচার রিসার্চ উইথ ইন্ডিয়া। সো উনি স্যার যখন কথা বলছিলেন অধ্যাপক আতাউর রহমান, তখন আমি আবারও ভাবছিলাম যে হাউ ডু উই মেক বেস্ট ইউজ অফ আওয়ার নেইবার। এটা আমাদের বের করতে হবে, যেহেতু আমরা নেইবারকে বদলাতে পারবো না। ইয়েস, শুধু পলিটিক্যাল কারণে ওদের বাজার সৃষ্টি করার জন্য, ওদের পণ্য বেশি বিক্রি করার জন্য, তাই না, আমরা কাজটা করেছি। আমরা আবার এটাও শুনেছি আমাদের সম্পূর্ণ ব্যুরোক্রেসি লজ্জার মাথা খেয়ে ওরা এমবেসিতে চলে গিয়েছিল চুক্তি সই করার জন্য। আমাকে নিজে এশীয় উন্নয়ন ব্যাংকের ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদরা বলেছেন, ডিরেক্টররা, ডিজিরা বলেছেন যে হাউ কুড বাংলাদেশ সাইন দিস আদানি ট্রিটি। আমাদেরই মনে হচ্ছে যে দিস ইজ এ ভালগার ভেরিয়েশন ফ্রম দ্য মিনিমাম পসিবল ট্রিটি কাইন্ড অফ প্রসেস। এত বেশি লোপসাইডেড টুয়ার্ডস আদানি, মিস্টার আদানি অ্যান্ড হিজ বিজনেস হাউস। তাইলে এইগুলার তো জবাব আমাদেরকে দিতে হবে, ভারত দিবে না। আমরা কেন ভারত বলতে এত লাফাতাম, আমরা কেন কোনো কথাই বলতাম না, কিভাবে আমাদের সচিবরা তৎকালে এক দুজন ছাড়া, ভারতীয় হাই কমিশনার ছাড়া, বেশিরভাগ কিন্তু সচিব পর্যায়েরও না, কিন্তু আমাদের সিনিয়র সচিবরা কেন চুক্তি সই হবে, মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন, তার জন্য সকলে দল বেঁধে ভারতীয় হাই কমিশনে চলে গেছি। ওয়াই নট ইন্ডিয়ান হাই কমিশনার কামস টু আওয়ার মিনিস্ট্রিজ। আমরা এই ধরনের সাবসার্ভিয়ান কাজ করেছি। তো সেই ক্ষেত্রে সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি যদি তাদের আত্মসম্মানকে রক্ষা না করতে পারে, শুধুমাত্র আমরা যদি অধ্যাপক ইউনূসের দিকে তাকিয়ে থাকি, একটা পলিটিক্যাল পার্টির দিকে তাকিয়ে থাকি, তাহলে কিন্তু এগেন জব ইজ নট ডান। সুতরাং আমাদেরকে, ইয়েস দেয়ার ইজ অ্যান ইনবিল্ট হ্যাট্রেড এগেনস্ট ইন্ডিয়া, নো ডাউট ইন্ডিয়া ইজ অন দ্য ডক, এবং ইন্ডিয়া এক্সেসিভ কাজ করেছে। ছোট নেইবারকে ভালো ট্রিটমেন্ট করেনি, ছোট নেইবারকে ভালো ট্রিটমেন্ট করে নাই ইতিহাসে অনেক আছে। প্রফেসর আতাউর রহমান ক্যান বেল মি আউট, একটা তো ছবি হয়েছিল বর্ডার, ইউনো, জেনিফার লোপেজের ছবি, সোফার আই রিমেম্বার। সো সেই ক্ষেত্রে যে এগুলো অনেক জায়গায় আছে। পোল্যান্ডের নেইবাররা পোল্যান্ডের বিরুদ্ধে অনেক অভিযোগ, জার্মানির নেইবারদের জার্মানির বিরুদ্ধে অনেক অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের নেইবারদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, মেক্সিকো বলেন, আর্জেন্টিনা বলেন, এবং অন্যান্য নেইবাররা স্টেটগুলোর অনেক অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সো তারপরও আমাদেরকে উই মাস্ট ফেস ইন্ডিয়া, উই মাস্ট ট্যাকেল ইন্ডিয়া, উই মাস্ট হ্যান্ডেল ইন্ডিয়া উইথ কেয়ার। কারণ আমাদের ভুললে চলবে না। ইন্ডিয়ার ফরেন মিনিস্টারকে যদি আমাদের ট্যাকেল করতে হয়, ইউনিট অ্যানাদার, তাই না, জয়শঙ্কর। আমাদের সিকিউরিটিকে যদি ইন্টেলেকচুয়ালি, প্যাশনেটলি, ইনক্লুসিভলি অ্যান্ড কারেজ নিয়ে ট্যাকেল করতে হয়, ইউনিট অ্যানাদার অজিত দোভাল, তাই না, যার সময় সবচেয়ে বেশি এসপায়োনেজ হয়েছিল ইন সিটিং ইন পাকিস্তান, ওয়াইল অজিত দোভাল ওয়াজ দ্য ইন্ডিয়ান এনভয় ইন পাকিস্তান। সো এইগুলো ভুললে তো চলবে না। আমাদের ফরেন মিনিস্ট্রি ঠিকভাবে হ্যান্ডেল না করতে পারে, আমাদের হোম মিনিস্ট্রি যদি ঠিকভাবে হোম মিনিস্ট্রি হ্যান্ডেল না করতে পারে, তাহলে কি আমরা আউটসোর্স করব আমাদের মিনিস্ট্রিগুলা? সো আমাদের লোকজনকে ডেভেলপ করতে হবে, আমাদের লোকজনকে দেশপ্রেমে বলিয়ান হতে হবে, আমাদের লোকজনকে বৈশ্বিক আচরণবিধিকে অবগাহন করতে হবে যে আমি কিভাবে হ্যান্ডেল করব। আজকে দেখেন ট্রাম্পকে যে হিন্দু লবিস্ট ইন ইউএস কীভাবে ব্যবহার করছে বলেন। আমি তো ভেবেছিলাম এগুলো ফেক, তারপরে ফ্যাক্ট চেকে জানা গেল এগুলো ফেক না। ট্রাম্পের যে এক্স হ্যান্ডেলে উনি যে কমেন্টগুলো করেছেন, 2টা কমেন্ট করেছেন। সো ইউ সি, তো এখন আপনার যতই বলেন না কেন আপনি, তো 2বার উনি ব্যবহৃত হতে পারলে আরও কেন ব্যবহৃত হতে পারেন না? সো ইফ উই নিড US so much, we must try to also handle, how are we going to handle through our foreign policy, through our diplomatic steps, through our diplomatic relationship building, how are we going to manage US-Bangladesh relationship, not for only trade, also how to tackle our issues with our neighbor, who is also trying to capture more of the quality time of Mr. Trump regime. এগুলো আমাদের ভাবতে হবে। এগুলো তো আর আমরা এমন ইস্যু না যে ভারত খারাপ, আমরা আর ভারতে যাবই না,
ভারতের সাথে কোনো কাজই করব না। আপনি যদি পেঁয়াজ, মরিচ, রসুন, কাঁচামরিচ দরকার হয় আপনার, আপনি চায়না যদি আপনাকে বিনামূল্য দেয় সেই রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ আনার জন্য আপনার 21 দিন টাইম লাগবে। বাংলাদেশে যেই পরিমাণ গরিব, বাংলাদেশে যেই পরিমাণ সিন্ডিকেট না বলেন কিংবা তাৎক্ষণিক ওই কিছুক্ষণ ছায়াছবির মতো যেভাবে কাজ করে সমস্ত লবিগুলো, সেই ক্ষেত্রে 21 দিনের মধ্যে শিপমেন্ট টাইম হচ্ছে 21 ডেজ ফ্রম চায়না। সো সেই দিনের মধ্যে আপনি সুপারসনিক ফ্লাইটে যদি জিনিস আনেন, পেঁয়াজ যদি আনেন, দাম তো বাড়বেই, তারপর আপনি কাজ করতে পারবেন না। সো ইউ নিড ইন্ডিয়া, বাট হাউ ইউ ট্যাকেল ইন্ডিয়া, how do you handle India, how do you get into a better chemistry with mutual respect with India, those are issues to be treated well. প্রফেসর রহমান, আমি যেটা মনে করি যে কোনো ফরেন পাওয়ার ইনক্লুডিং আওয়ার নেইবার্স ডিল করার প্রথম উদ্যোগ হচ্ছে ইন্টারনাল স্ট্রেংথ, আমাদের নিজেদের ইউনিটি অ্যান্ড স্ট্রেংথ। কেউ আপনাকে যদি সুযোগ পায় সবাই তো নিয়ে নেবে, কারণ তার ন্যাশনাল ইন্টারেস্ট সে দেখবে। অ্যান্ড সো আমরা এমন একটা বিশ্বে এখন যে কেউ কারো স্বার্থ ছাড়বে না। ব্যক্তিগত হিসাবেও আমরা দেখছি, জাতীয়গতভাবে ওই দেওয়ার দিন শেষ, এইড, অ্যাসিস্ট্যান্স, সাপোর্ট এগুলো নিয়ে বাঁচা যাবে না। সুতরাং বাংলাদেশের শক্তি আছে, বাংলাদেশের ম্যান পাওয়ার আছে, বাট উই ডোন্ট হ্যাভ ইউনিটি। এই ইউনিটিটা গড়ে তুলতে হবে। সুতরাং আমি মনে করি যে ফার্স্ট প্রায়োরিটি ইজ ইউনিটি, অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, উই নিড এ ট্রেইনড ম্যান পাওয়ার হেয়ার অ্যান্ড অ্যাব্রড। A trained means skilled, not only skilled, but also enlightened. কারণ দেখেন ইন্ডিয়ান শক্তি কোথায়, ইন্ডিয়ান এত বড় ডায়াসপোরা আছে এবং ইন্ডিয়ান পিপুল, ইন্ডিয়ান কথা বলো, ইউ আর এ ডক্টর, ইউ আর এ প্রফেশনাল। সো এই যে ইন্ডিয়ান ক্যাপিটাল দে ক্যান ইউজ, এটা আমাদের গড়ে তুলতে হবে। আর আমাদের দেখলে বলবে শুধু কাজের লোক, তা তো হবে না। সুতরাং আমাদেরকে এটাকে প্রসেস করতেই হবে। ম্যান পাওয়ার খালি দিয়ে কটা টাকা নিয়ে আসলে হবে না, ওদেরকে যাতে ওদের ফিউচার জেনারেশন যাতে সত্যিকারভাবে একটা এবল অ্যান্ড দক্ষ জনশক্তিতে পরিণত, এটা একটা চিন্তা করতে হবে। 2 নাম্বার আমি যেটা বলছি, ইনস্টিটিউশন। যেমন আমি অনেক দিন আগে একটা অ্যাংরি আমেরিকান একটা বই, মাই কাউন্টার পার্ট ইন আমেরিকা, উনি বলছিলেন, উনি লাস্ট সেন্টেন্সটা লিখছে, এ নেশন স্টেট ডাজ নট ডিপেন্ড অন আদার্স, ইউএস আমেরিকা মাস্ট বি ইউনাইটেড, 1, 2 নাম্বার দ্য স্ট্রেংথ অফ ইটস ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস। এবং যদি ডেমোক্রেটিক ইনস্টিটিউশন না করে, যদি স্টেট ইনস্টিটিউশন সেভাবে আমরা বিল্ড আপ করতে না পারি, আমাদের ইউনিফাই করার কোথাও লোক নাই। সুতরাং সব স্ক্যাটার্ড হয়ে যাবে, যেটা আজকে আমরা আস্তে আস্তে দেখব যে আস্তে আস্তে কেউ কারো কথা শুনবে না। সুতরাং এই যে ম্যানেজমেন্ট, ইট উইল বি ট্রেমেন্ডাসলি ডিফিকাল্ট আনলেস ইউ প্রসেস থ্রু প্রপার ইনস্টিটিউশনাল মেকানিজম। সুতরাং ডেমোক্রেসি ইজ এ মাস্ট। কীভাবে আপনি দিবেন, কতদিনে দিবেন, যে পলিটিক্যাল ফোর্সেসের সঙ্গে আপনাকে একটা ফাইনাল শোডাউন করতে হবে। This is my roadmap, you share it or not. We need some reforms without which you may be derailed again, which is very likely. যে এই রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক শক্তি, এরা যখন ক্ষমতায় আসে তখন খালি নিজের স্বার্থটা বেশি দেখে, অন্যদের স্বার্থ দেখে, বাট নিজেরটা বেশি। ফলে হয় কি, আস্তে আস্তে দূরে চায়। আমরা বলি আয়রন ল অফ অলিগার্কি, যে ওরা তখন মনে করে উই আর দ্য রুলিং ক্লাস, ওরা তো জনগণ। এই জিনিসটা যদি, বাট মোবিলাইজেশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি যদি ডেভেলপ করা যায় উইদিন দ্য পলিটিক্যাল পার্টিজ উইথ সার্টেন ইনস্টিটিউশনাল মেকানিজম অ্যান্ড রিফর্মস, কিন্তু এত কিছু চেঞ্জ করে বাংলাদেশকে চেঞ্জ করতে পারবেন না, দেন ইউ উইল বি চেঞ্জড। So that is a challenge which I think Professor Yunus has to handle in the future. আমরা শেষের দিকে ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস। উনি খুব সুন্দর একটা কথা বলেছেন, ওনার থেকে আমি যেটা ডিরাইভ করলাম সেটা হচ্ছে
ইউ মাস্ট নট ডেভিয়েট ফ্রম অ্যাক্টিভ এনগেজমেন্ট। সরকার আসবে, নতুন সরকার আসবে, বিপ্লব হবে, সো ইউএসের সাথে আমাদের অ্যাক্টিভ এনগেজমেন্টে থাকতে হবে, ভারতের সাথেও অ্যাক্টিভ এনগেজমেন্টে থাকতে হবে। আরেকটু উদাহরণ অনেক দিন আগে আপনাকে বলেছিলাম, ওনার সম্মানে আবার বলছি, এটা দিয়ে শেষ করে দিচ্ছি 2 লাইনে। 2004 সাল অটল বিহারী বাজপেয়ী এবং হু জিনতাওর বৈঠক চীনের বেইজিংয়ে, এবং দুইজনই মারমুখী। অটল বিহারী বাজপেয়ী বললেন হু জিনতাওকে, তুমি কি নাগাল্যান্ড নিয়ে নিতে চাও? সু জিনতাও বললেন নো। তুমি কি মণিপাল নিয়ে যেতে চাও? হু জিনতাও বললেন নো। বলে তুমি কি চাও? আমি চাই তোমরা এই তিব্বতের ব্যাপারে কোনো নাক গলাবে না। আমি চাই তোমরা ভারতের বিরাট বাজারে চীনের কোম্পানিগুলোকে ব্যবসা করতে দাও। অটল বিহারী বাজপেয়ীকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও? অটল বিহারী বাজপেয়ী বললেন চীন ভারত সীমান্তে যারা প্রহরী থাকবে তাদের অস্ত্র সরিয়ে নিতে হবে, অস্ত্র থাকবে না কারো। দ্বিতীয় কী চাও তুমি? অনেকেই জানেন, বিশেষ করে ওই সময়ের সরকারে যারা ছিলেন তারা বিশেষভাবে জানেন। তারা অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে তোমরা আমাদের মানে উত্তর পূর্ব প্রভিন্সগুলোতে বিচ্ছিন্নতাবাদীদেরকে এনকারেজ করতো থ্রু দ্য পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার ইন বাংলাদেশ। আমি চাই ওখান থেকে তোমাদের সাপোর্ট উইথড্র করো। সুতরাং রাজনীতিতে শেষ কথা নাই, আর অ্যাক্টিভ এনগেজমেন্ট যেটা উনি বুঝিয়েছেন ট্রাম্পের অর্থে, সেটারও শেষ কথা নাই। ডিপ্লোমেসি ইজ এ ডিপ্লোমেসি, ইট ইজ এন ইভলভিং পলিটিক্যাল সায়েন্স। সো ইভলভিং পলিটিক্যাল সায়েন্সে, ইভলভিং ইকোনমিক রিয়েলিটিতে, ইভলভিং মানে টেকনোলজি রিয়েলিটিতে, ইভলভিং সোশ্যাল রিয়েলিটিতে আমরা যদি নিজেরা ইভলভিং না হই, আমরা যদি আয়রন কাস্টেড হয়ে থাকি, আমরা যদি একটা ক্লোজ ডোর করে থাকি, আমরা আসলে এই বিশ্বায়নের যুগে টিকে থাকতে পারবো না। মিস্টার আতাউর রহমান, ক্লোজিং মেস। আমি যেটা বলতে চাই যে মাই লাস্ট দ্যাট ইন দ্য ফিউচার দ্যাট বাংলাদেশ, the concept of Bangladesh should be the motto. And the people should, and concept of Bangladesh, অনেকেই বলে যে what is a state? State does not mean only structure and institution, it's the people, it's the government, and it's the sovereignty. So, আপনাকে সম্মানের সঙ্গে রাইট নিয়ে বাঁচতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম অন্যের সঙ্গে এই পৃথিবীতে, বর্তমান যে পৃথিবী, ইন্টারঅ্যাক্ট করেই চলতে হবে। কেউই আপনারটা করে দেবে না, বাট ইউ হ্যাভ টু টেক ফ্রম দেম। সুতরাং এটা একটা। 2 নাম্বার হচ্ছে, নিজে যদি শক্তিশালী না হন, যেটা আমি বারবার বলি, তাহলে কিন্তু অন্যের সঙ্গে এনগেজমেন্টটা আপনার উইক হবে। আর এই বর্তমান পৃথিবীতে রিজিম ইন্টারেস্টটা এত বেশি প্রকট, আপনি যখন ক্ষমতায় যান আপনার ইন্টারেস্টের জন্য আপনি বিকিয়ে দেন অন্য দেশের। সেও দেখেন ইন্ডিয়া, সেই ইন্ডিয়া কি রয়েছে? 50 বছর আমি ইন্ডিয়ার উপরে অনেক তখন রিভিউ করেছি যে ইন্ডিয়ান ডেভেলপমেন্ট, বাট ইন্ডিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে। ফ্রম প্রিন্সিপাল, নীতি নৈতিকতা থেকে এখন হয়ে গেছে এক্সপিডিয়েন্ট, ইন্টারেস্ট, সেলফ ইন্টারেস্ট, অ্যান্ড দেন আরও ক্লোজলি যদি দেখি রিজিম ইন্টারেস্ট, দেন আরও যদি মাইক্রোস্কোপ দেখেন 1% ইন্টারেস্ট। সুতরাং এই জিনিসটাকে আমাদেরকে সরে আসতে হবে যে একটা জনস্বার্থটাকে যেই ক্ষমতায় থাকুক সে যদি প্রকাশ করতে পারে থ্রু সার্টেন মডালিটিস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস অ্যান্ড প্রসেসেস, আমি মনে করি সেখানেই বাংলাদেশ নামক যে জাতি আমরা গড়ে তুলেছি এ পর্যন্ত, আপনি যেটা বললেন জাতি গঠন, এটা চলবে। এটা এখানে কিন্তু এর যে প্রক্রিয়াগুলো, প্রত্যেকটা স্টেপগুলো, যেটা প্রফেসর ইউনুস বলেছেন যে দিস ইজ দ্য বেস্ট টাইম, ইউ স্টার্ট ইট বাট ইউ গিভ ইট টু আদার্স টু কন্টিনিউ দ্য প্রসেস। দে মে অর দে মে নট, বাট অ্যাট লিস্ট ইউ স্টার্ট দ্য প্রসেস। সো দিস ইজ মাই
দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং প্রফেসর ডক্টর মাতার রহমান, অসংখ্য ধন্যবাদ আলোচনা সবার জন্য। দর্শক, আমার অতিথিরা সরকারের যে সময়টা পার করলো 3 মাসের খানিকটা বেশি, প্রায় 100 দিনের কাছাকাছি, এই সময়টা নিয়ে মূল্যায়ন করছিলেন। মূল কথা ওনারা যেটা বলছিলেন অভিজ্ঞতার আলোকে, সেটা হচ্ছে যে এই ট্রানজিশনাল একটা ফেজে গণতন্ত্র উত্তরণটা অনেক বেশি কঠিন হয়, বিশেষ করে এরকম একটা অভ্যুত্থানের পরে, যেটাকে অনেকে বিপ্লব বলেন, যদিও সেটা আসলে বিপ্লব কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলবার সুযোগ রয়েছে। জেনজি বা এই তরুণদের সম্পর্কে ধারণাটা আমাদের নীতি নির্ধারকদের ভালো থাকা উচিত, যেটা অনেক ক্ষেত্রেই অনুপস্থিত, অর্থাৎ তাদের সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার নয়। কনসেনসাস বিল্ডিং বা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সরকার একটা অন্যতম কাজ, সেই লক্ষণটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং ওনারা বলছেন যে ইনক্লুসিভিটি যেটা আশা করা গিয়েছিল সেটা পরিলক্ষিত হচ্ছে না, বাট কোনো কোনো ক্ষেত্রে উল্টো চিত্রটা এখন দেখা যাচ্ছে। নিউ গভর্নেন্স স্ট্রাকচারের প্রয়োজনীয়তার কথা বলেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা কী হবে এবং সেই সম্পর্কটা কীভাবে সর্বোচ্চ ব্যবহার করা যেতে পারে এবং সেই সম্পর্কটা উইন উইন সিচুয়েশনে নেবার জন্য যে সক্ষমতা তৈরি করবার দরকার, সেটা কীভাবে করা যাবে সেগুলো নিয়ে কাজ করা দরকার। সব কথার মূল কথা যদি আকার ইঙ্গিতে যেটা বলবার চেষ্টা করেছেন, আমি যদি ভুল না বুঝে থাকি, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াটা নিশ্চিত করবার জন্য দ্রুততম সময়ের মধ্যে একটা ভালো নির্বাচন করে রাষ্ট্র পরিচালনা যাদের কাজ তাদের হাতে দায়িত্বটা হস্তান্তর করা। আমার সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।